আপনি কি জানেন বাংলাদেশের একজন এমপি বা মন্ত্রী যখন কোনো একটা মিটিং করেন, হোক সেটা ক্যাবিনেট মিটিং অথবা কোনো একটা রেগুলার মিটিং, সেই মিটিংটা করার জন্য উনি এবং ওই মিটিংয়ে অন্যান্য যারা জয়েন করে তারা সবাই একটা অ্যালাউয়েন্স পায়। অ্যালাউয়েন্সের সহজ বাংলা হলো টাকা। এবং একজন এমপি বা মন্ত্রী প্রত্যেকবার মিটিং করার জন্য 700 থেকে 1000 টাকা পর্যন্ত পায়। আপনি হয়তো ভাবতেছেন যে এই লোক তো অলরেডি বেতন পায় সরকার থেকে সে বেতন পায় একটা কাজ করার জন্য, সেই কাজের জন্য যখন একটা মিটিং এর দরকার হচ্ছে সেই মিটিং এর জন্য সে কেন আবার অ্যালাউয়েন্স পাচ্ছে? আমরা যারা চাকরি করি, আমরা যখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় মিটিং করতে হয় অফিসের ভিতরেই, সেই মিটিং এর জন্য কি আমরা আলাদা টাকা পাই না, কিন্তু আমাদের এমপি এবং মন্ত্রীরা পান। আচ্ছা, এই প্রশ্ন বাদ দেন, আমাকে বলেন তো বাংলাদেশের প্রথম যে সরকার হয়েছিল 1972 সালে, সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বেতন কত টাকা ছিল? উত্তর, 1972 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন ছিল 3500 টাকা। বাংলাদেশের নতুন সরকার শপথ নেওয়ার পরে আমি একটু রিসার্চ করতেছিলাম দেখার জন্য যে আমাদের যারা এমপি আছেন, আমাদের যারা মন্ত্রী আছেন, আমাদের যারা প্রতিমন্ত্রী আছেন, তারা কিরকম বেনিফিট পান। আজকের এই ভিডিওতে আমি ওই বেনিফিটগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যায়। আচ্ছা, আমরা লিস্টের নিচের থেকে উপরের দিকে যাব এবং একদম নিচে আছে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্ট মানে হলো যাদেরকে আমরা সরাসরি ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি। আপনি যদি একজন এমপি হতে পারেন বাংলাদেশ সংসদে, তাহলে প্রথমেই আপনার যে বেনিফিটটা হবে সেটা হলো আপনার বেসিক বেতন, যেটা 55,000 টাকা। এটা কিন্তু জাস্ট আপনার বেসিক স্যালারি, এইটা তেমন কিছুই না, এর সাথে বেনিফিট নাম্বারগুলো যুক্ত হবে। প্রথমেই আপনি নির্বাচন এলাকা অ্যালাউয়েন্স বলে একটা টাকা পাবেন, যেটার মূল্য প্রত্যেক মাসে অ্যাপ্রক্সিমেটলি 12,000 টাকার আশপাশে। ট্রান্সপোর্টের জন্য আপনাকে দেওয়া হবে 70,000 টাকা। ট্রান্সপোর্টের জন্য এত টাকা কেন দেওয়া হচ্ছে? কারণ ধারণা করা হচ্ছে আপনি যেই এলাকার এমপি, ওই এলাকায় তো আপনি বারবার যাবেন, আবার আপনি ঢাকায় সংসদে আসবেন, আবার আপনি ওই এলাকায় যাবেন, এই যে বারবার যাতায়াত করতে হবে, এর জন্য আপনার তো টাকা পয়সা খরচ হবে। যদিও গাড়ি কিন্তু সরকার দিবে, ড্রাইভারও সরকার দিবে, তেলের খরচও সরকার দিবে, তারপরেও কোনো একটা কারণে আপনার যদি টাকা পয়সা খরচ করতে হয় এই যাওয়ার জন্য, এই কারণে আপনি 70,000 টাকার একটা ট্রান্সপোর্ট কস্ট পাবেন। অফিস এক্সপেন্স হিসাবে আপনি পাবেন আরো 15,000 টাকা। যদিও আপনার কাগজ কলম থেকে শুরু করে অফিসের যা যা কিছু আছে ওগুলো কিন্তু সরকার আলাদা কিনেই দেবে আপনাকে। বিনোদনের জন্য পাবেন 5,000 টাকা। লন্ড্রি এবং মিসেলেনিয়াস ফি, হাবিজাবি ফি ম্যানেজ করার জন্য আপনি পাবেন আরো 7,000 টাকা। টোটাল আপনি ধরে নেন অ্যাপ্রক্সিমেটলি 1,75,000 টাকা সমমূল্যের একটা বেনিফিট আপনি পাচ্ছেন যদি আপনি বাংলাদেশের একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেন। এছাড়া কিছু বড় বেনিফিট আছে যেগুলা আমাদের চোখের সামনেই থাকে, বাট এগুলা কাগজে কলমে অত দেখা যায় না। যার একটা হলো প্রত্যেক বছর আপনি 5 লাখ টাকা ডোনেশন পাবেন। ডোনেশন মানে সরকার আপনাকে ডোনেশন দিচ্ছে এটা না, আপনি মানুষকে ডোনেশন দেওয়ার জন্য সরকারের কাছ থেকে 5 লাখ টাকা পাবেন। এটা একটা বেনিফিট। আর একটা খুব বড় বেনিফিট হলো আপনি শুল্ক মুক্ত গাড়ি আনার সুবিধা পাবেন একটা। এখানকার থিওরিটা একটু বুঝতে হবে। বলা হয়তো যখন শুল্কমুক্ত গাড়ির সুবিধাটা প্রথমে আসে তখন বলা হয়তো যে আমার গ্রামে আমার যাইতে হবে, আমার এলাকায় আমার যাইতে হবে, ঠাকুরগাঁও 3 আসনে যাইতে হবে, ওখানে মাটিতে রাস্তা নাই ভালো, ব্রিজ নাই ভালো, আমার 4 হুইলার গাড়ি লাগবে। এখন 4 হুইলার গাড়ি কেনার টাকা তো আমার নাই, ওই সময় এমপিদের বেতনটা তো অনেক কম ছিল। তো সরকারকে বলা হয়তো যে সরকার যদি সব এমপিদের একটা 4 হুইলার গাড়ি কেনার টাকা দেয় তাহলে ভালো হয়। ওই যে ট্র্যাডিশন শুরু হয়েছে সেই ট্র্যাডিশন এখনো চলতেছে। এখনো যেই গাড়িগুলো সাধারণ মানুষের 300-350% ট্যাক্স দিয়ে কিনতে হয় বাংলাদেশে, তো ধরেন যেই গাড়ির দাম সাধারণ মানুষ কিনতে গেলে 4 কোটি টাকা, সেইটা একজন এমপি 50 লাখ 75 লাখ 1 কোটি টাকায় কিনে ফেলতে পারে এবং সবাই এটা করে। প্রত্যেক বছর 1,20,000 টাকা পান একজন এমপি ঘোরাঘুরির জন্য। এবং যতবার তার সংসদে আসতে হয়, আপনারা জানেন বিভিন্ন সময় সংসদের অধিবেশন চলে, এবং এই সংসদে যখন আপনার আসতে হবে প্রত্যেক দিনের জন্য আপনি 1,000 টাকা করে পাবেন। বলতে পারেন আপনি যদি একজন এমপি হইতে পারেন আপনার জীবন মোটামুটি ভাবে সেট, বাট আপনার জীবন আরো সেট হবে যদি আপনি একজন মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী হতে পারেন। আচ্ছা, আমরা একটু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবটা দেখি। বেসিক বেতন মন্ত্রী পায় 1,05,000 এবং প্রতিমন্ত্রী পায় 92,000 টাকা। বেশিরভাগ ক্ষেত্রেই টাকার অঙ্কে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর খুব বেশি ডিফারেন্স নাই আসলে। যদি আপনি সরকারি বাসায় থাকেন তাহলে মন্ত্রীরা সরকারি বাসা তো ফ্রি পায়, প্রতিমন্ত্রীরাও সরকারি বাসা ফ্রি পায়। কিন্তু যদি আপনি ঠিক করেন যে না আমি সরকারি বাসায় থাকবো না, আমি আমার নিজের বাসায় থাকবো, সেই ক্ষেত্রে মন্ত্রী যদি হয়ে থাকেন আপনি 80,000 টাকা পাবেন সরকার থেকে প্রত্যেক মাসে আপনার বাসার ভাড়া হিসেবে, এবং প্রতিমন্ত্রী হলে 70,000 টাকা পাবেন। মজার কাহিনী, আপনি যদি মন্ত্রী হন তাহলে আপনি এককালীন 5 লাখ টাকা পাবেন বাসা সাজানোর জন্য, ফার্নিচার কেনার জন্য, হাবিজাবি যেভাবে আপনি সাজাইতে চান। প্রতিমন্ত্রী হলে পাবেন 4 লাখ টাকা। আপনি যদি একজন মন্ত্রী হন আপনার থাকবে একজন পার্সোনাল সেক্রেটারি। এই পার্সোনাল সেক্রেটারির আবার একজন থাকে সহ সেক্রেটারি, যে হলো সেক্রেটারির সেক্রেটারি। 2 জন পার্সোনাল অফিসার থাকে, 2 জন অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে, একজন কুক, একজন ক্লিনার এবং একজন পিয়ন। এই হলো মোটামুটি ভাবে একজন মন্ত্রীর মানুষের বহর। প্রতিমন্ত্রীর এত মানুষ থাকে না, প্রতিমন্ত্রীর যেরকম সেক্রেটারি থাকে না, বাট প্রতিমন্ত্রীও এছাড়া মোটামুটি ভাবে মোরলেস একই ধরনের মানুষ পায়। প্রতিমন্ত্রী মন্ত্রী দুইজনই তো ফ্রি গাড়ি পায়, আমি আপনাদের বললাম। শুধু ফ্রি গাড়ি পায় তা না, ড্রাইভার পায় এবং প্রত্যেক মাসে 540 লিটার তেল পায়। দুইজনকেই প্রত্যেক মাসে সরকার 8,000 টাকা পর্যন্ত বিল দেয় টেলিফোনের জন্য। এটা হতে পারে মোবাইল, এটা হতে পারে টিএনটি ফোন। এখন আপনাকে একটা মজার জিনিস বলি,
মনে করেন আপনি মন্ত্রী। এখন বাংলাদেশে সাধারণত মন্ত্রী কারা হয়? মন্ত্রী তারাই হয় যারা আগে এমপি হয়েছে, তাই না? কিছু টেকনোক্র্যাট, কিছু বিশেষ উপদেষ্টা টাইপ মানুষজন মন্ত্রী হয়েছেন, ওটা যদি আমরা বাদ দেই, সাধারণত আমরা যাদেরকে এমপি সিলেক্ট করি ওই 300 জনের মধ্যে থেকে কিন্তু পরবর্তীতে মন্ত্রী হয়। সো যিনি মন্ত্রী তিনি টেকনিক্যালি এমপিও, সে একটা এলাকার এমপি, আবার সে পুরা দেশের মন্ত্রী। তাহলে কি সে ডাবল বেতন পাবে? সে কি এমপির বেতনও পাবে আবার সে মন্ত্রীর বেতনই পাবে? ব্যাপারটা তা না। সে এমপির বেতন তখন আর পায় না, সে শুধু মন্ত্রীর বেতন পায়, কিন্তু সে সবার বেনিফিট পায়। সো এমপির যে বেনিফিট গুলা ছিল, মানুষের বেনিফিট, গাড়ির বেনিফিট, তেলের বেনিফিট, ফার্নিচারের বেনিফিট, শুল্কমুক্ত গাড়ির বেনিফিট, ওগুলো সব সে পায়, শুধুমাত্র বেতন একটা পায়। বেতন একটা, বাট বেনিফিট মন্ত্রীরটাও পায়, এমপিরটাও পায়। সো হ্যাঁ, আপনি ধরে নিতে পারেন যদি আপনি মন্ত্রী হইতে পারেন বা যদি আপনি প্রতিমন্ত্রী হতে পারেন, আপনি মোটামুটি ডাবল ডিপিং করতে পারবেন। সেটা হলো আপনি এমপির বেনিফিটগুলোও মোটামুটি নিতে পারবেন, একই সাথে প্রতিমন্ত্রী বা মন্ত্রীর যে অ্যাডিশনাল বেনিফিট সেগুলো তো আপনি নিবেনই। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের প্রধানমন্ত্রীর বেনিফিট কি কি হয়। প্রথমে বেসিক স্যালারি 1,15,000 টাকা। এরপরের সবচেয়ে বড় বেনিফিট হলো বিশাল একটা হাউস। অ্যাপার্টমেন্ট না, কিন্তু হাউস। বলা হয় প্রধানমন্ত্রীকে সবসময় আমাদের একটা হাউস দিতে হবে, যেরকম গণভবন ফর এক্সাম্পল। এই বাসা চালাতে যাবতীয় যত খরচ আছে, বাসার সামনের বাগান পরিষ্কার করার থেকে, প্রধানমন্ত্রী যদি শখ হয় বাইরে আলু গাছ লাগাবে ওইটার থেকে শুরু করে যাবতীয় যত খরচ আছে বাসার, ইলেকট্রিসিটি, গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সবকিছু সরকার বহন করবে। প্রাইম মিনিস্টার যদি ঠিক করেন যে তিনি নিজের বাসায় থাকবেন, তিনি সরকারের দেওয়া বাসায় থাকবেন না, সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে উনি 1 লাখ টাকা পাবে নিজের বাসা মেনটেন করার জন্য। বাংলাদেশে এখন পর্যন্ত এই কাজ তেমন কেউ করেন নাই, ভবিষ্যতে করবেন নাকি আমাদের জানা নাই। আপনারা জানেন নাকি জানি না, প্রত্যেক দিন অফিসে আসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু একটা অ্যালাওয়েন্স পায়, এবং এই অ্যালাওয়েন্সের মূল্য হলো 3,000 টাকা। প্রধানমন্ত্রী এবং তার পুরা পরিবারের সকল ট্রাভেলের খরচ সরকার বহন করে। একই সাথে প্রধানমন্ত্রী এবং তার পুরা পরিবারের সকল মেডিকেল এক্সপেন্সও সরকার বহন করে, এবং বলা হয় যে দেশে বা বিদেশে, সেটা উন্নত বিশ্বের যেই জায়গায় হোক, যদি তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয়, এই চিকিৎসার পুরা খরচ সরকার দিবে। প্রধানমন্ত্রীর এন্টারটেইনমেন্ট বাজেটেরও কোনো লিমিট হয় না। বলা হয় যে প্রধানমন্ত্রীর এন্টারটেইনমেন্ট বাজেট যতই হোক সেটা সরকার দিতে বাধ্য। এমপি এবং মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে কিন্তু এটা আনলিমিটেড না, বাট প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আনলিমিটেড। এন্টারটেইনমেন্ট বাজেট বলতে এটা না যে প্রধানমন্ত্রী টিকিট কেটে সিনেমা দেখতে যাবে। এন্টারটেইনমেন্ট বাজেট বলতে মূলত বোঝানো হয় যে ফরেন গেস্ট যখন আসে বা প্রধানমন্ত্রী যখন বিভিন্ন জায়গায় যায়, ওই সব জায়গায় এই যে গেস্টদের আপ্যায়ন করতে যে খরচগুলো হয় বা ভিজিটে নিয়ে যেতে যে খরচগুলো হয়, এগুলো সবকিছুকে এন্টারটেইনমেন্টের ভেতরে ধরা হয়। প্রতি বছর প্রধানমন্ত্রী একটা 1.5 থেকে 2.5 কোটি টাকার ফান্ড পান, যেটাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল বলে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল না, ওইখানে 50-100 কোটি টাকা আলাদা থাকে। এটা ওটার কথা আমি বলতেছি না, এটা তার ব্যক্তিগত তহবিল, যেটার টাকাটা উনি ওনার ইচ্ছা মতো ডোনেশন করে দিতে পারেন। BMW 7 অথবা মার্সিডিজ বেঞ্জ S, এই দুইটার একটা সাধারণত বাংলাদেশের প্রধানমন্ত্রীরা পিক করেন তাদের গাড়ি হিসেবে। যদিও বলা হয় যে প্রধানমন্ত্রী তার পছন্দ মতো যেই গাড়িই পিক করবে সেই গাড়িই সরকার তাকে দিবে তার যাতায়াতের জন্য। লোকবলের হিসাব যদি করেন, মোটামুটিভাবে একজন মন্ত্রীর যে লোকবল, প্রধানমন্ত্রীর কাগজে কলমে লোকবল মোটামুটিভাবে একই রকম, কিছু অ্যাডিশনাল বেনিফিট সহ। যেমন প্রধানমন্ত্রীর টিম অফ কুক থাকে, সো কুক, শেফ, পুরো একটা কিচেনের বহরই থাকে। প্রধানমন্ত্রীর সাথে সবসময় 100% 24/7 ফিজিশিয়ান থাকে একটা। প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই SSF থাকে, যেটা প্রধানমন্ত্রীকে গার্ড দেয়। এবং কিছু এক্সট্রা বেনিফিট আছে। মোরলেস 30 থেকে 35 জনের একটা টিম প্রধানমন্ত্রীর সাথে সবসময় থাকে। ফাইনালি আপনার হয়তো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন চাকরি ছেড়ে দিবে, বা এমপিরা যখন চাকরি ছেড়ে দিবে, বা প্রতিমন্ত্রীরা যখন চাকরি ছেড়ে দিবে, তখন তারা কি পাবে? আপনি 1 মাস সময় পাবেন আপনার বাসা ছেড়ে দেওয়ার জন্য, এবং এই 1 মাস পরে আপনার ওই বাসা সরকারকে বুঝাই দিয়ে চলে যেতে হবে। ইন্টারেস্টিংলি, আপনার যে গাড়িটা আপনি শুল্কমুক্তভাবে কিনছিলেন, ওই গাড়িটা কিন্তু আর ফেরত দেওয়া লাগবে না, ওটা সারা জীবন আপনি রাখতে পারবেন। মজার ব্যাপার দেখেন, বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু পেনশন পায়। বাংলাদেশের প্রেসিডেন্ট তার বেতনের 75% পর্যন্ত আজীবন মৃত্যু পর্যন্ত পেনশন পাইতে থাকবে, কারণ এটা সরকারি চাকরি। আর আমাদের মনে হইতে পারে যে এমপি হওয়া তো সরকারি চাকরি, মন্ত্রী হওয়া তো সরকারি চাকরি, প্রধানমন্ত্রী হওয়ার থেকে বড় সরকারি চাকরি আর কি হইতে পারে? কিন্তু না, এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী এরা কিন্তু কোনো পেনশন পায় না। কেন পায় না? কারণ বাংলাদেশে পলিটিক্যাল রোলগুলাকে ভলান্টারি রোল হিসেবে ধরা হয়। বলা হয় আপনি দেশের জন্য ইউ আর গিভিং আ ভলান্টারি সার্ভিস টু দ্য নেশন। আপনি দেশের জন্য কাজ করতেছেন, এবং এই কাজ শেষ হওয়ার পরে, আপনার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি আপনার জীবনে আবার ফেরত চলে যাবেন। আপনি যে চাকরি করতেন, আপনি যে ব্যবসা করতেন, ওটা আপনি আবার ফেরত চলে যাবেন। আপনি ভলান্টারি করতে আসছিলেন, ভলান্টারি করছেন, এখন বিদায়। এই কারণে এটাকে ওইভাবে ট্র্যাডিশনাল জব হিসেবে দেখা হয় না, যেই কারণে পেনশনের ব্যাপারটাও আসে না। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা আসে, কারণ ওটাকে জব হিসেবে দেখা হচ্ছে। যদিও তারা পেনশন পায় না অফিসিয়ালি, কিন্তু তারা সারা জীবনই ভিআইপি এবং ভিভিআইপি থেকে যান। এবং ভিভিআইপিদের কিছু এক্সট্রা বেনিফিট আছে, প্রাইভেট লাউঞ্জ ইউজ করার এবিলিটি, বিভিন্ন হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট করার এবিলিটি, এরকম অনেকগুলো এক্সট্রা বেনিফিট আছে যেগুলো তারা সারা জীবন পেতে থাকেন। এবং আরো কিছু অফিসিয়াল বেনিফিট আছে যেগুলো খুব একটা প্র্যাকটিসে হয় না, যেমন তাদের সারা জীবন মাননীয় বলে ডাকা হয় ইত্যাদি ইত্যাদি। ওগুলোর ভিতরে আমি আর যাচ্ছি না, কারণ ওগুলো বাস্তবে অতটা আমরা এক্সিকিউট হতে দেখি
কিনা। এই হলো মোর অর লেস আপনি যদি একজন এমপি হন, আপনি যদি একজন প্রতিমন্ত্রী হন, আপনি যদি একজন মন্ত্রী হন, অথবা আপনি যদি একজন প্রধানমন্ত্রী হন, আপনার বেনিফিট। এখন এই বেনিফিট বুঝা আপনি ঠিক করেন আপনার পার্লামেন্টে আসা উচিত নাকি উচিত না। আমাকে জানাবেন কমেন্টে যে এই বেনিফিটের জন্য আপনি সংসদে যেতে চান নাকি চান না পরের বার। ভালো থাকেন, টাটা।